হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি নূরে মাহদি। আমাদের স্কুল পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ। প্রথম ক্লাসটা আমি নিয়েছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক নিয়ে কথা বলেছি। পুরো 1 থেকে 11 পর্যন্ত সবগুলো আইটেম নিয়ে কথা বলা হয়েছে। এবং আমি বলেছি যে এটা শুধুমাত্র 2019-এর স্টুডেন্টদের জন্য না, এটা অবশ্যই 2020 বা 2021 বা পরবর্তী স্টুডেন্টদের জন্য এই সাজেশনটা সব সময়ের জন্যই একই রকম থাকবে। শুধুমাত্র প্যাসেজের জায়গাটা বা টেক্সটের জায়গাগুলো বা যেই কম্প্রিহেনশনগুলো রয়েছে, এই প্যাসেজের জায়গাগুলো প্রতি পরীক্ষার আগে পরিবর্তন হওয়ার পসিবিলিটি বেশি বা পরিবর্তন হয়ে থাকে। এছাড়া রাইটিং পার্টেরগুলো অথবা স্টোরি রিয়ারেঞ্জ এগুলো অথবা তোমার যেই 4 নাম্বার এবং 5 নাম্বার উইথ ক্লু ডট ক্লু, ওগুলো প্রায় একই রকম সবসময় থাকে। বা যদি কখনো পরিবর্তন এসে থাকে তাহলে আমি অবশ্যই সেটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, এরপরে এখন আমি শুরু করব ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। ইংলিশ সেকেন্ড পেপার আমি এর জন্য ফলো করছি নবদূত টেস্ট পেপার বইটা কি বর্তমানে এখন ফলো করছি, এবং এখান থেকেই আমি তোমাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এই ক্লাসটা তোমরা যারা দেখছো, আমার অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবা। কারণ আমি এখন যে ইনস্ট্রাকশনগুলো দিব, এই ইনস্ট্রাকশনগুলো শুধুমাত্র যে 2019-এর স্টুডেন্টদের জন্য উপকার হবে তা না। এখন যে ইনস্ট্রাকশন দিব ফার্স্ট পেপারের মতো, এটা কেউ যদি ফার্স্ট ইয়ারে থেকে থাকো বা কেউ যদি সামনে সেকেন্ড ইয়ারে উঠবে অথবা কেউ যদি ফার্স্ট ইয়ারে মাত্র উঠেছো, তাদের সবাইকে ওই ফার্স্ট পেপারের মতো করে কিছু ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আছে, এগুলো শেষ করে ফেলতে হবে। তুমি যেই ইয়ারে থাকো না কেন, তোমাকে সেই ইয়ারে এই সেকেন্ড পেপারগুলো শেষ করতে হবে। আমি কখনো সেকেন্ড পেপার নিয়ে এর আগে কখনো ক্লাস নিইনি, এই প্রথম নিচ্ছি। তাই আমার তোমার প্রতি, যেহেতু আমি কম নিয়েছি, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে একটা ক্লাসে যাতে তোমাদের এতটুকু বোঝা হয়ে যায়, যে এতটুকু তোমরা যদি বুঝতে পারো যে ফার্স্ট ইয়ারে পড়ো আর সেকেন্ড ইয়ারে পড়ো আর তুমি পরীক্ষার্থী থাকো সামনে, যেই ইয়ারে থাকো না কেন, যেই সময় থাকো না কেন, তোমাকে এগুলো পড়ে আসতে হবে বা এগুলো সলভ করে আসতে হবে সেকেন্ড পেপারের জন্য। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের প্রতি আমার উপদেশ। তো শুরু করছি। আমরা জানি যে আমি একটা করে আইটেম দেখাচ্ছি, একটা করে আইটেম দেখাবো, একটা আইটেমের নিয়ে কথা বলবো, একটা আইটেম নিয়ে তোমাদের বিশ্লেষণে যাব। সেকেন্ড পেপার, আর সেকেন্ড পেপার। তো আমরা সেকেন্ড পেপার কি জানি, যে আমাদের কি কি আসে, আমি যদি একটু রিক্যাপ করি। সেকেন্ড পেপার আমরা জানি কি কি আসে। এই যে 12টা আইটেম রয়েছে আমাদের গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট থেকে, এবং এরপরে আমাদের রয়েছে হচ্ছে কি রয়েছে, রাইটিং পার্ট রয়েছে, যেটা 40 মার্কস কভার করবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে রাইটিং পার্টটা আমি একটু আগে বলে দিচ্ছি, কারণ যেহেতু এটা খুব অল্প একটু, আমি আগে বলে দিচ্ছি। ফর্মাল লেটার বা ইমেইল। এখন ফর্মাল লেটার বা ইমেইলে আমি তোমাদেরকে রাইটিং পার্টের সাজেশন আরও অনেক আগে দিয়ে দিয়েছি, সেগুলো পড়লেই হবে। যা দিয়ে দিয়েছিলাম তখন, সেগুলো ফর্মাল ইমেইল বা লেটারের জন্য পড়লেই হবে। কোনো অ্যাডিশন বা নতুন করে কিছু যোগ করার প্রয়োজন হচ্ছে না। আমি ফার্স্ট পেপারে যখন প্রয়োজন মনে করেছি, যোগ করেছি, সেকেন্ড পেপারে প্রয়োজন নেই, আমি যা দিয়েছি তাই যথেষ্ট। তারপর রয়েছে যে রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার। সেম একই ব্যাপারে আমি ওখানে নিউজ পেপার রিপোর্ট রাইটিং দিয়েছিলাম, প্রায় মনে হয় 12টা থেকে 13টা দিয়েছিলাম নিউজ পেপার রাইটিং বা রিপোর্ট রাইটিং। আমি যা দিয়েছি তাই যথেষ্ট, ওগুলো পড়া থাকলে নতুন করে কিছু পড়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমি দিয়েছি প্যারাগ্রাফ বেসড বা প্যারাগ্রাফ, যেটাকে আমি দিয়েছি প্যারাগ্রাফ, প্রায় 28টা প্যারাগ্রাফ আমি দিয়েছি। যদি তোমার 28টা প্যারাগ্রাফ পড়া হয়ে থাকে বা ফার্স্ট পেপারের জন্য প্যারাগ্রাফ যদি খুব ডিটেল পড়া হয়ে থাকে, তাহলে সেকেন্ড পেপারের জন্য নতুন করে প্যারাগ্রাফ পড়ার কোনো প্রয়োজন নেই, যা দিয়েছি তাই যথেষ্ট। এবার আসো যে কম্পোজিশন রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং বা 14 মার্কের 14 মার্কস ক্যারি করবে এই কম্পোজিশন রাইটিংয়ে
আমি তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম তখন আমি প্রায় 15টার মতো তোমাদেরকে কম্পোজিশন পড়তে বলেছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে এগুলো 2 বছর আগেও হলেও পড়তে হবে, 1 মাস আগে হলেও পড়তে হবে, একদিন আগে হলেও পড়ে যেতে হবে। সেটাই আমি দিয়েছি, এবং নতুন করে কিছু যোগ করার প্রয়োজন আমি মনে করছি না। তো নতুন করে যোগ করা লাগবে না, যা দিয়েছি তা পড়ে ফেললে ওখান থেকেই প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। তো রাইটিং পার্ট নিয়ে আমার আগেই আলোচনা করা আছে, তো ওই ভিডিওগুলো কাইন্ডলি দেখে ফেলবা বা পজ দিয়ে লিখে ফেলবা, খাতায় লিখে ফেলবা, কষ্ট করে লিখে ফেলতে হবে। লিখে ফেললে তার বেনিফিট, সুবিধা তুমি অবশ্যই পেয়ে যাবে। এবার আসো যে গ্রামার 60 মার্ক নিয়ে একটু আলাপ করি। গ্রামার 60 মার্কের আলাপটা আমি কেউ যদি এই বইটা কিনে থাকো, নবদূত বইটা, যেহেতু আমি জানি যে ইংলিশের জন্য তোমার সবাই নবদূত বইটাই কিনবা, আর নবদূত বইটাই হচ্ছে মোটামুটি যতগুলো মার্কেটে বই রয়েছে তার মধ্যে ইংলিশের জন্য মোটামুটি ভালো আর কি, বা ভালো আপাত দৃষ্টিতে ভালো। ঠিক আছে, তো যেহেতু সবাই কিনে এবং যেহেতু ইংলিশের জন্য সবাই নবদূত ইউজ করে, তাই নবদূত থেকেই, এবং তোমরাও কিনো, তাই আমি নবদূত থেকেই পড়াই। একটু হ্যাঁ, সো নবদূত থেকেই পড়াই। আচ্ছা, তো এখন আসো যে আমাদের প্রথমটা কি, আর্টিকেল, রাইট? প্রথমটা হচ্ছে আর্টিকেল। এখন আর্টিকেল, আমি জানি যে তোমরা আর্টিকেল মোটামুটি সবাই মোটামুটি ভালো পারো, বা পারো মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর্টিকেলে 5 মার্ক থাকবে, 10টা আসবে। এখন আর্টিকেলের জন্য তোমার প্রিপারেশনটা কেমন হবে? ঠিক আছে, আর্টিকেলের জন্য তোমার যে প্রিপারেশনটা হবে সেটা হচ্ছে, আমরা আসি আর্টিকেলের জন্য তোমার ব্যক্তিগত প্রিপারেশন কেমন হবে, বা তুমি টেস্ট পেপার থেকে কী কী করবা। আচ্ছা, টেস্ট পেপার সিস্টেমটা তোমাকে আমি বলে দিচ্ছি, আমি দাগিয়ে দিব কিন্তু, এবং এটা ফার্স্ট ইয়ারে থাকো আর সেকেন্ড ইয়ারে থাকো, অল ইয়ারই পড়তে হবে। আচ্ছা, নিয়মটা হচ্ছে যে এই যে আর্টিকেল সাজেশন দেবো, যে আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেল। আচ্ছা, তুমি যদি একটু ফলো করে দেখো যে টেস্ট পেপারে আর্টিকেল সবগুলো, মানে বিভিন্ন বোর্ডে যে এসেছে, 16 সাল থেকে যে বিভিন্ন বোর্ডে এসেছে, বা 18টা বোর্ডে যে এসেছে, সেটা কিন্তু আর্টিকেল দেওয়া আছে। এই তোমরা একটু ভালো করে দেখতে পাচ্ছ কি? ঠিক আছে, তো প্রত্যেকটা বোর্ডে কিন্তু দেখা যাচ্ছে যে মানে 18টা আর্টিকেল রয়েছে যা বোর্ডে এসেছে। তোমার প্রথম প্রায়োরিটি হবে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টে। 2 বছর যদি বলছি কথাটা, এটা 2 বছর হোক, 1 মাস হোক, 6 মাস হোক, একদিন হোক, তোমাকে প্রায়োরিটি বেসিসে পড়াগুলো কমপ্লিট করতে হবে, এবং ধীরে ধীরে কমপ্লিটগুলো করতে হবে। তুমি যখন আর্টিকেল পড়তে যাবা, তখন আর্টিকেল আমরা কেউ পড়ি না সাধারণত, কিন্তু পড়া উচিত, আমি মনে করি পড়তে হয়। এবং আমি যখন ভবিষ্যতে সেকেন্ড পেপার ক্লাসগুলো নিয়ে থাকবো, তখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে প্র্যাকটিক্যালি আর্টিকেলগুলো পড়তে হয়, এবং কীভাবে 5-এ 5 আর্টিকেল গেইন করতে হয়। যেহেতু এখন সময় নেই তোমাদেরকে, যেহেতু এইভাবে তোমাদের প্রত্যেকের কাছে আমার রিচ করা পসিবল হয় না, সেক্ষেত্রে আমি তোমাকে শর্টকাটে বলে দিচ্ছি যে যে কাজটা করতে হবে, আর্টিকেল মানে এভাবে আগে তুমি বোর্ড কমপ্লিট করবা। ঠিক আছে, এবার পরীক্ষার আগে তুমি বোর্ড কমপ্লিট করবা। বোর্ড কমপ্লিট করার পরে আমি যেগুলো সিলেক্টিভ দাগিয়ে দিচ্ছি, এই সিলেক্টিভগুলো তুমি পড়ে ফেলবা, এগুলো তুমি নিজে নিজে সলভ করে ফেলবো। যেরকম দেখো 25, পেজ নাম্বার 430-এর 25, 31, 32, 35, 37, 43, 69। দেখো এতগুলো আর্টিকেলের মধ্যে আমি মাত্র অল্প কয়টা দাগিয়ে দিচ্ছি। এই অল্প কয়টা দাগানোর পিছনে আমার কিছু হিডেন বা কিছু লজিক আছে, এগুলা আমি এখন বলছি না, যখন আমি ক্লাস নিব তখন আমি বলবো। কিন্তু যেহেতু হাতে আর সময় নেই, তোমার সামনে পরীক্ষা দিব 19 সালে, এবং যারা এখন সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, সামনে পরীক্ষা দিচ্ছ, ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে অনেক কলেজে, তারা দয়া করিয়া এই আগামী 1 বছর 6 মাস 1 মাস আমি যা আমি দাগিয়ে দিব, এগুলো পড়ে ফেলবা, এগুলো করে ফেলবা। কারণ পরবর্তীতে তোমার পরীক্ষার আগে তোমার অনেক প্রেশার তোমার মাথার মধ্যে আসবে, তখন আর অনেক কিছুই বেশি করা যায় না, বেশি পড়া যায় না, তখন আর সময় থাকে না। আমি এই ব্যাপারগুলো কিন্তু এর পরের ক্লাস, এই যে এখনকার পরের ক্লাসটা বা আজকের পরের ক্লাসটা
আমি কিভাবে পরীক্ষার সময় স্ট্র্যাটেজি ফলো করতে হয়, কীভাবে পরীক্ষার সময় কোন কোন জিনিসগুলো আগে পড়তে হয় সেটা নিয়ে আলাপ করবো। সেই পর্যন্ত একটু অপেক্ষা করো, আমাদের এই ক্লাসটা তোমরা পুরোটা দেখো আগে। 66 শেষ। খুব একটা দিয়ে নেই, আমি মতো 7টা দিয়েছি। জাস্ট আমাদের আর্টিকেল বোর্ডেরগুলো আগে কমপ্লিট করে ফেলবা। এটা তোমাকে তোমাকে ফার্স্ট ইয়ার থেকেই কমপ্লিট করে ফেলতে হবে বোর্ডেরগুলো, এবং বোর্ডের পরে এক্সট্রা মাত্র 7টা আমি দিয়েছি, এটা কমপ্লিট করে ফেলবা। ফার্স্ট ইয়ার হলেও তুমি কমপ্লিট করে ফেলবা, সেকেন্ড ইয়ার হলেও কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? যাতে করে তোমাদের পরবর্তীতে এইগুলো আর নতুন করে করা না লাগে। নতুন করে করা আর আগের থেকে করে ফেললে কমপ্লিট থাকাটার মধ্যে অন্যরকম একটা মানসিক একটা ব্যাপার থাকে, ঠিক আছে? এবার আসো প্রিপোজিশন। প্রিপোজিশন জেনারেলি এটা বৃহৎ একটা ব্যাপার। তোমরা প্রিপোজিশন যারা চোরামি করে থাকো বা যারা হচ্ছে পড়ালেখা করো না, তারা প্রিপোজিশন নিয়ম পড়ে যাও। অ্যাকচুয়ালি প্রিপোজিশনের নিয়ম যত না বেশি প্রয়োজন, তার থেকে প্রয়োজন হচ্ছে পরীক্ষাতে প্রিপোজিশন নিয়ম আসে না, পরীক্ষাতে আসে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসে থাকে। সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়তে হয়। আর যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর পরিমাণ অনেক বেশি, সেই ক্ষেত্রে আমি সাধারণত জেনারেলি একটা সাজেশন দিয়ে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে আমি জেনারেলি এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে 7-8 পেজের যদি সম্ভব হয়, আমি যখন ক্লাসগুলো ভবিষ্যতে করাবো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি দিয়ে দিব, যেখানে অল্প কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে তোমাদের মোটামুটি পরীক্ষাতে কমন পাওয়া যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন আমার সাজেশন পড়ার পরে তোমাকে কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। কোত্থেকে পড়তে হবে? কোত্থেকে সলভ করতে হবে? কোত্থেকে প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিস করতে হবে প্রিপোজিশনের এই সাজেশন থেকে প্র্যাকটিস করতে হবে। এবং এখানে তোমাকে আমি দেখাচ্ছি যে বোর্ড আগে, অল বোর্ড আগে, ঠিক আছে? মানে সিঙ্ক্রোনাইজটা বা স্টেপগুলো এইভাবে থাকবে, অল বোর্ড আগে। অল বোর্ড করা হয়ে গেলে দেন তুমি চলে যাবা হচ্ছে এক্সট্রা যেটা আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো। 25 অল বোর্ডের পরে যে 25, তোমার 47, 61, 63, 65, 53, 52। তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? আই ডোন্ট নো, আই হোপ ইউ ক্যান। I hope you can. Okay. So 65 পেয়েছো। তারপর হচ্ছে তোমাদের আর কিছু না, দেখো আমি খুব অল্প পড়া দিই, আমি খুবই অল্প পড়াতে বিশ্বাসী, কিন্তু যেটা পড়বো সেটা খুব ইফেক্টিভলি বুঝে বুঝে ডিটেইল পড়বো, আমি এই ধরনের পড়াতে বিশ্বাসী। আচ্ছা, তারপরে এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের সেকেন্ড পেপারের ব্যাপারগুলো, আমাদের প্রিপোজিশন হয়ে গেল। এবার আসো যে তোমাদের পরবর্তী যেটা থাকবে স্পেশাল সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ বা স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ব্যাপারটা থাকবে। এটা অনেক সহজ, জাস্ট কিছুই না, কয়েকটা ওয়ার্ড মনে রাখতে হয়। কিছুই না, জাস্ট কয়েকটা ওয়ার্ড মিনিং মনে রাখলেই, কোনো রুলস লাগে না। আমি যখন আর্টিকেল পড়বো সেখানে খুব একটা রুলসের ব্যবহার খুব একটা কম থাকে। প্রিপোজিশন পড়বো সেখানে রুলসের ব্যবহার খুব একটা থাকে না, কম থাকে। আমি জাস্ট তোমাকে দেখাতে চাচ্ছি এইটা যে তোমরা যে গ্রামার নিয়ে 12টা গ্রামার নিয়ে এত ভয় পাও, অ্যাকচুয়ালি তোমাদের এই গ্রামারের 12টা আইটেমে সবগুলো আইটেমে তোমাদের রুলসের ব্যবহারটা থাকে না। মাত্র 2 থেকে 3টা আইটেমের রুলসের ব্যবহারটা খুব বেশি প্রয়োজন হয়। এছাড়া বাকি সব কিছুই অ্যাকচুয়ালি প্রয়োজন হয় তোমাদের কমন সেন্সের, নট রুলসের। হ্যাঁ, কমন সেন্সের জায়গাটা থেকে তোমরা প্র্যাকটিস করো না, তোমরা নিয়মিত ক্লাস করো না, অথবা নিয়মিত পড়ো না, নিয়মিত ট্রাই করো না। দ্যাট ইজ ওয়াই যেটা হয় আলটিমেটলি তোমার দেখাদেখি করি পরীক্ষাতে পাশ করার একটা চেষ্টা করো, আর যেটাতে তোমাদের পাস হবে জিপিএ 5 হবে না, 80 ক্রস হবে না। সো এখানে কি হবে, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের কোনো সাজেশন নেই। শুধু প্রথম সাজেশন হচ্ছে তোমরা বোর্ডটা ফিল আপ করবা, জাস্ট বোর্ডটা কমপ্লিট করবা, দ্যাটস ইট, আর কিছু না। শুধু বোর্ড কমপ্লিট করবা, শুধু বোর্ড কমপ্লিট করবা, আর কিছু না। আমি এক্সট্রা কোনো কিছু দাগিয়ে দিইনি, হ্যাঁ। এখন বোর্ড কমপ্লিট করার পরে তোমার সেকেন্ড কাজ কি? তোমার সেকেন্ড কাজ হচ্ছে এইটা তোমাকে সবার আগে করতে হবে, যে স্পেশাল সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। তুমি উপরে বক্সগুলো দেখতে পাচ্ছ না? বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে কি না? এই ওয়ার্ডগুলো
তোমার কাজ হচ্ছে তুমি বসে বসে এই ওয়ার্ডগুলোর মিনিং বের করে ফেলা। যেমন হ্যাডপেটের মিনিং কী, লেটেনের মিনিং কী, উড ট্রেজারের মিনিং কী, ওয়াজ বর্নের মিনিং কী। তুমি দেখবা যখন তুমি প্রত্যেকটা বক্সের মধ্যে ওয়ার্ড মিনিংগুলো লিখে ফেলবা, যেগুলো তোমার কাছে রিপিট হয়েছে সেগুলো না, রিপিট ছাড়া যেগুলো মানে ইউনিক এসেছে সেগুলোকে তুমি যখন ওয়ার্ড মিনিংগুলো লিখে ফেলবা, তখন তোমার যেটা হবে নতুন অনেক ওয়ার্ড শিখতে পারবা। কারণ পরীক্ষাতে নতুন ওয়ার্ড দিয়েই কিন্তু তোমাদের সাম স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো ব্যবহার করা হয়। তুমি এই মানে আইটেমে এই 5 মার্ক পেতে গেলে তোমার সবার আগে যেটা করতে হবে ওয়ার্ড জানতে হবে। তুমি ওয়ার্ড জানো, তুমি সুন্দর করে অ্যান্সার বসাতে পারবা। ওয়ার্ড জানো না, অ্যান্সার বসাতে পারবে না, শেষ। সো আর এটা সবচেয়ে সহজ, ওয়ার্ড জানাটাও সহজ। ওয়ার্ডগুলোর লিমিটেশন রয়েছে, খুব একটা বেশি ওয়ার্ড নাই। তুমি যদি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত উল্টে থাকো, তুমি মোটামুটি কয়েকটা ওয়ার্ড পাবা যা তোমার জানা নেই। বাকি প্রত্যেকটা ওয়ার্ডই তোমার মোটামুটি জানা রয়েছে, ঠিক আছে? তাই এটার কাজ হচ্ছে ওয়ার্ড বের করা, শুধু ওয়ার্ডের অর্থ বের করা, আর কিছু না, কোনো গ্রামার রুলস না। অর্থ বের করবা, অর্থ জানবা, অর্থ অনুযায়ী বসাই দিবা, কোনো চেঞ্জ করা লাগবে না। কোনো ওয়ার্ডকে চেঞ্জ করে রাইট ফ্রম ভার্বসের মতো করে যে ওয়ার্ডকে চেঞ্জ করে পাস্ট টেন্স ফিউচার টেন্স করতে হবে তেমনটা করার কোনো প্রয়োজন নেই, সরাসরি ওয়ার্ড বসাই দিবা, ঠিক আছে? এই হলো সাম স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের কথা। এবার আসো যে তোমাদেরকে আমি পড়াচ্ছি। আচ্ছা, তারপর আমি আবার আগের জায়গায় যাই নিয়ম অনুযায়ী। রুলস যেগুলো প্রয়োজন সেগুলো আমার পরে আমি আলোচনা করবো, আর যেগুলো রুলস প্রয়োজন নেই সেগুলো আমি আগে আলোচনা করবো। আচ্ছা, এবার আসো যে এই তো দেখো যে আমি গ্যাপ ফিলিংয়ের কথা, আমি আর্টিকের কথা বলেছি, আমি প্রিপোজিশনের কথা বলেছি, আমি সাম স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের কথা বলেছি কিনা, এটা তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী সবার জন্য কথাগুলো সেম কথাটাই যাবে। এবার আসো, আমি কমপ্লিটিং সেন্টেন্সের কথা বলিনি বা এখন বলবো না, কারণ কমপ্লিটিং সেন্টেন্স পাঠতে গেলে তোমাকে রুলস জানতে হবে। ওকে, আমি তোমাকে অ্যাটলিস্ট দাগিয়ে দিচ্ছি, কমপ্লিটিং সেন্টেন্স এবং হচ্ছে এই রাইট ফ্রম ভার্বস, এই দুটোর রুলস সেম। তুমি রাইট ফ্রম ভার্বস পড়লে কমপ্লিটিং সেন্টেন্স পারবা, কমপ্লিটিং সেন্টেন্স পড়লে রাইট ফ্রম ভার্বস পারবা। তাই তুমি যখন যে কোনো বইয়ে গ্রামার বইয়ে তুমি যখন রুলস পড়বা, তখন রাইট ফ্রম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সের রুলস পাশাপাশি একসাথে পড়বা। আর মনে রাখবা, এখানে বেসিক্যালি 3 ধরনের রুলস হয়। একটা হচ্ছে রাইট ফ্রম ভার্বসের রুলস, একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস, একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস। যখন তুমি গ্রামার বইতে, আমি যেরকম সাধারণত ফলো করি, চৌধুরী হোসেন বইটা আমি ফলো করি আমার স্টুডেন্টদের জন্য, তো সেই ক্ষেত্রে চৌধুরী হোসেনের বইয়ে আমি যেটা এভাবে ওদেরকে পড়াই বা যেভাবে পড়তে বলি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস, রাইট ফ্রম ভার্বসের রুলস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। এই 3টা রুলসকে একসাথে পড়তে হয় বা একবারে পড়তে হয়, বা এই 3টা রুলস থেকেই তোমার অনেক কিছু কমন আসে। হ্যাঁ, মানে 3টা রুলস পড়লে তুমি গিয়ে তখন রাইট ফ্রম ভার্বসও পারবা, তুমি গিয়ে তখন কমপ্লিটিং সেন্টেন্সও পারবা। তো এই জন্য এই 10 মার্ক রাইট ফ্রম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স, এই 5-5-10-এর জন্য তিনটা আইটেমের রুলস পড়তে হবে। ক্লিয়ার? ওকে, এটা হয়ে গেল কথা। এবং এই জন্যে আমি রুলস নিয়ে একটু পরে কথা বলবো। এগুলো যে রুলস পড়তে হবে, চেঞ্জিং সেন্টেন্স বা যেটাকে আমরা বলি যে ট্রান্সফরমেশন, তো ট্রান্সফরমেশনের রুলস রয়েছে। তাহলে আমি কয়টা পেলাম রুলস? আমি কমপ্লিটিং সেন্টেন্সের রুলস পেলাম, আমি রাইট ফ্রম ভার্বসের রুলস পেলাম, আমি চেঞ্জিং সেন্টেন্সের রুলস পেলাম, 3টা আইটেমের রুলস রয়েছে। ন্যারেশনের রুলস পেলাম, ন্যারেশনের রুলস রয়েছে। তাহলে আমি 4টা আইটেমের রুলস রয়েছে যেগুলো খুবই মারাত্মক এবং তোমাদেরকে পাঠতে হবে রুলসগুলো। রুলস ছাড়া এই 4টা আইটেমের ভালো অ্যান্সার করা যায় না, বা ভালো নাম্বার উঠানো যায় না, বা দেখাদেখি করেও ভালো নাম্বার পাওয়া যায় না, বা মন গড়া অ্যান্সার দিলেও ওটা অ্যান্সার হিসেবে গণ্য হয় না, ঠিক আছে? এই 4টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। আমি পরেরটাতে আসি, প্রোনাউন রেফারেন্সিং। এটার কোনো রুলস নাই, টু বি অনেস্ট, প্রোনাউন রেফারেন্সিংয়ের কোনো রুলস নাই। হ্যাঁ, প্রোনাউন রেফারেন্সিংয়ের 4টা কমন রুলস আছে যা কোনো বইতে নাই। আমি এই 4টা কমন রুলস যখন ক্লাস নিব তখন বলে দিব। 4টা কমন রুলস আছে যা কোনো বইতে নাই, জাস্ট মুখে বলে দিচ্ছি যে
তোমাকে আচ্ছা এখন এগুলো বলতে চাচ্ছি না, কারণ এইগুলোর ক্লাস আমি ডিটেল যখন পড়ে তখন আমি ক্লাসে বলি। সো প্রোনাউন রেফারেন্সিংয়ের বা প্রোনাউন এগ্রিমেন্টের মানে বইতে অনেক অনেক কথা বলা আছে, বা বইতে অনেক পৃষ্ঠা 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 প্রচুর প্রোনাউন কত প্রকার, কি কি কোন প্রোনাউনের ক্লাসিফিকেশন, দেন হচ্ছে ইট প্রোনাউন, দেয়ার প্রোনাউন, এগুলো বলা থাকে। অ্যাকচুয়ালি এইগুলোর থেকে ইফেক্টিভ হচ্ছে 4টা রুলস আছে। এই 4টা রুলস আমি হয়তো এই ভিডিওর পরে আরেকটা ভিডিও যখন দিব তখন আমি এই 4টা রুলস আলোচনা করবো। এখন প্রোনাউন রেফারেন্সিং তুমি প্র্যাকটিস করবা কোন জায়গা থেকে? তোমার প্র্যাকটিসের জায়গা হচ্ছে, চলে আসে আমার প্রোনাউন রেফারেন্সিং প্র্যাকটিসের জায়গা। আচ্ছা, সেম কন্ডিশন, সেম থিংস উইল বি হ্যাপেন, যে আমি প্রোনাউন রেফারেন্সিং যখন আমি তোমাকে পড়াবো, মানে তুমি পড়বা, তখন তোমার প্রথম কাজ হবে যে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য হোল বোর্ড কোয়েশ্চেন। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য হোল বোর্ড কোয়েশ্চেন্স। তোমার সমস্ত বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ে ফেলতে হবে। দেন ইউ ক্যান গো ফর, আমি যে সিলেক্টিভ যে জিনিস দাগিয়ে দিয়েছি, সিলেক্টিভ সেই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। সো সেই হিসেবে 479 নম্বর পেজের 19, 21, 22, 23, দেন এদিকে আছে 16। তো এক্সট্রা মানে তোমার বোর্ডের পরে এক্সট্রা যে পড়তে হবে, যা তোমাকে 2 বছর ব্যাপী পড়তে হবে, অনেকটা ওই যে প্যারাগ্রাফের মতো করে বা রাইটিং পার্টের মতো করে 2 বছর ব্যাপী পড়তে হবে। এগুলো 2 বছর ব্যাপী পড়তে হবে। তোমার যদি পড়া নাও হয়ে থাকে তাহলে পড়তে হবে, তোমার বোর্ড পড়তে হবে, বোর্ডের পরে এক্সট্রাগুলো আমি দাগিয়ে দিব, তা পড়তে হবে। 16, 19, 21, 22, 23, বেশি দাগাবো না, কারণ বেশি পড়ার কোনো দরকার নেই। যা পড়বো ডিটেল পড়বো, আচ্ছা বুঝে বুঝে পড়বো। 33, 39, 43, 45, then 48, 52, 57, and 58. Then we can go for 64. ঠিক আছে? সো এটার জন্য কোনো রুলস লাগে না, আমি আবারও বলছি 4টা রুলস লাগে। আই হোপ 4টা রুলস তোমরা মোটামুটি এতদিন যদি যেহেতু পড়েছো 4টা রুলস হয়তো জেনে ফেলতে পারো, না জানলে আমি জানিয়ে দিব। কিন্তু তোমাদের এখন কাজ হচ্ছে বোর্ড পড়া, বোর্ডের পরে তোমাদের এক্সট্রা যে দাগিয়ে দিয়েছি এগুলো কমপ্লিট করে ফেলা, কমপ্লিট করে রাখা, প্রবলেমগুলো তোমাদের যার যার নির্দিষ্ট স্যারের কাছ থেকে এগুলো জেনে নেওয়া। ঠিক আছে? এর পরের কাজ হচ্ছে মডিফায়ার। এবার আসে, হ্যাঁ মডিফায়ার রুলস রয়েছে। তো আমি আবার পিছিয়ে যাচ্ছি। তাহলে এই 5টা আইটেমের রাইট ফ্রম কোথায় আমি ছিলাম, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফ্রম ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেটিভ ন্যারেশন এবং মডিফায়ার, এই 5টা মানে আইটেমের সত্যত অর্থে বা প্রকৃত অর্থে প্রচুর রুলস পড়তে হয়, জানতে হয়। এই 5টা মানে 12টার মধ্যে 5টা আইটেমের রুলস প্রয়োজন হচ্ছে। তাহলে বাকি 7টা আইটেমে কোনো রুলস নাই, খুব একটা মেজর রুলস নাই, খুবই সহজ রুলস। সো ওগুলো আমরা আগে অ্যান্সার করবো। মনে রাখবা 12টা আইটেম যখন তুমি পরীক্ষা অ্যান্সার করবা, যেগুলো রুলস কম থাকে, ঝামেলামুক্ত কম, সেগুলো আগে অ্যান্সার করবা, রুলস কেন্দ্রিক জিনিসগুলো পরে অ্যান্সার করবা। আচ্ছা, তারপর আসো যে মডিফায়ার মডিফায়ার কাম টু দ্য পয়েন্ট। মডিফায়ার পরে আমি বলবো, আলোচনা করবো, যেহেতু এটা রুলস রয়েছে। আর ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। সো আমরা সেন্টেন্স কানেক্টরসে যাব। আচ্ছা, এখন সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার সেন্টেন্স কানেক্টরস কেমনে পড়বো বা সেন্টেন্স কানেক্টরস কিভাবে পড়তে হয়? টু বি অনেস্ট, সেন্টেন্স কানেক্টরসের কোনো রুলস নাই। সেন্টেন্স কানেক্টরসের কোনো রুলস নাই। কি আছে? সেন্টেন্স কানেক্টর পাঠতে গেলে ওয়ার্ড জানতে হবে। তোমাকে প্রায় 100, 150, 200 মতো ওয়ার্ড বা কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস তোমাকে জানতে হবে। তুমি যে সেন্টেন্স কানেক্টরগুলো না জানো, তাহলে তুমি সুন্দর করে সেগুলো বসাতে পারবে না। কারণ স্পেশাল সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, 3 নম্বর আইটেমে স্পেশাল সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ যখন আসে, তখন কিন্তু উপরে বক্সের মধ্যে ওই ওয়ার্ডগুলো দেওয়া থাকে, তোমার জন্য বসাতে খুব সহজ হয়। কিন্তু সেন্টেন্স কানেক্টরসে সেটা সেই ওয়ার্ডের আইটেমগুলো দেওয়া থাকবে না বা সেই ক্লু দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই ওয়ার্ডগুলো জানা থাকতে হবে। তাই এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাকে ওয়ার্ড জানতে হবে। যেহেতু ওয়ার্ড দিয়ে দেওয়া থাকবে না,
সেহেতু তোমার নিজস্ব ভোকাবুলারি জানা থাকলে বা তোমার নিজস্ব ওয়ার্ডগুলোর অর্থ তোমার যদি তোমার ব্রেইনে থাকে, তখন তুমি এগুলো সুন্দর করে পড়ে পড়ে বুঝিয়ে বুঝিয়ে লিখতে পারবা বা অর্থ অনুযায়ী তুমি সেটা বসাতে পারবা। এখন এটা কোত্থেকে পড়তে হয়? খুব সহজ শর্টকাট মেথড। এই এই মানে টেস্ট পেপারে যে মেডিসি রয়েছে বা যে অ্যান্সার শিট রয়েছে, সেই অ্যান্সার শিট বের করবা। অ্যান্সার শিট বের করে তুমি দেখবা যে আমি একটু দেখছি, একটু অপেক্ষা করে আমি বের করেছি। হ্যাঁ পেয়েছি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো সেন্টেন্স কানেক্টরস, এই যে অ্যান্সার শিট পেয়েছি। অ্যান্সার শিটে তুমি দেখো যে কতটুকু আছে, বেশি না, কতটুকু আছে? জাস্ট এক পেজ, অর্ধেক এবং অর্ধেক, 2 পেজ, মানে এপিটোপিট মানে 2 পেজ বা এক পাতা এপিটোপিট। এই এক পাতা বসে বসে শুধুমাত্র ওয়ার্ডগুলো বের করে, ওয়ার্ডগুলো অর্থগুলো জেনে ফেলো। তুমি যখন এটা পড়তে যাবে তুমি দেখো যে এখানে দো অর্থ জানো নিশ্চয়ই, অ্যাকচুয়ালি অর্থ জানো, ইনফ্যাক্ট অর্থ জানো, ইনডিড অর্থ জানো, ওয়ার্ড অর্থ জানো, বাট জানো, দেন দেয়ার ফর, ইনস্টিড, ইনস্টিড অর্থ কি জানো? কি জানো? অবশ্যই জানো। রাদার অর্থ জানো, না জানলে লিখে ফেলো, না জানলে অর্থগুলো বের করে ফেলো, না জানলে ডিকশনারি দেখো। এইভাবে মোবাইল ডিকশনারি দেখে দেখে তুমি অবশ্যই কনসিকুয়েন্টলি অর্থ কী, দেয়ার ফর অর্থ কী, অ্যাজ এ অর্থ কী, এবং অর্থগুলো বের করে ফেলো। কারণ আমাদের খুবই দুঃখের ব্যাপার, আমরা কিন্তু কানেক্টরসগুলো প্রতিনিয়ত ব্যবহার করি বিভিন্ন জায়গায়, কিন্তু পরীক্ষার সময় যখন আমাকে ওই নির্দিষ্ট ওয়ার্ডটা অর্থ অনুযায়ী বসাতে হয়, তখন আর ব্রেইনের মধ্যে এই অর্থ ওয়ার্ডগুলো আসে না। কেন আসে না? ল্যাক অফ মানে রিডিং, ল্যাক অফ পড়ালেখা। পড়ালেখার অভাবে এই জন্য আসে না। সো তোমার কাজ হচ্ছে শর্টকাটের সিস্টেম সেন্টেন্স কানেক্টর 5-এ 5 পাওয়ার জন্য ওয়ার্ড মিনিংগুলো অ্যান্সার শিট থেকে দেখে ফেলা, ওয়ার্ড মিনিংগুলো আজ থেকে দেখে বের করে ফেলা বা একবার রিডিং করে ফেলা, পুরো এই পর্যন্ত এই 2 পৃষ্ঠা রিডিং করে ফেলা। তাহলে তোমার সেন্টেন্স কানেক্টরের জন্য যে ওয়ার্ডগুলো প্রয়োজন হবে, যে 5-6টা যে 10টা ওয়ার্ড প্রয়োজন হবে, তুমি তখন যে কোনো সেন্টেন্স কানেক্টর করতে গেলে তুমি খুব ইজিলি ওয়ার্ডগুলো বসাতে পারবা। কেন বসাতে পারবা? যে সেন্টেন্স কানেক্টরসের মানে তুমি যে ওয়ার্ডটা বসিয়েছো, ধরো তুমি বসিয়েছো, তুমি বসিয়েছো ইফ বসিয়েছো, সাপোজ তুমি ইফ একটা কানেক্টরস, বাট আমি বসিয়েছি প্রোভাইডেড, একই কথা, ইফ আর প্রোভাইডেড একই অর্থ, ঠিক আছে? তুমি বসিয়েছো রাদার, আমি বসিয়েছি ইনস্টিড, একই অর্থ, রাদার আর ইনস্টিডের অর্থ প্রায় সেম, প্রায় কাছাকাছি। তাই ব্যাপারটা হচ্ছে যে কানেক্টরস কোনো নির্দিষ্ট উত্তর নাই, যে যেটার অর্থ যেভাবে দিবে সেটাই উত্তর হবে, কিন্তু প্রাসঙ্গিক হতে হবে বা সমর্থক হতে হবে। সেই ক্ষেত্রে কানেক্টরসগুলোর ক্ষেত্রে তোমার যেহেতু উত্তরগুলো ফিক্সড হয় না, যে কোনো উত্তরই মানে প্রাসঙ্গিক যে কোনো উত্তরই গ্রহণযোগ্য হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কানেক্টরসের জন্য রুলস না, এই জন্য ওয়ার্ড জানতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে কানেক্টরসের ব্যাপারে আলোচনা। সো কানেক্টরস যদি হয়ে যায়, যার কোনো রুলস নাই, শুধু ওয়ার্ড জানলেই হবে, তার জন্য কানেক্টরসগুলো পড়ে ফেলবা। আবার আসো যে আমরা সিনোনিম অ্যান্টোনাইম, সিনোনিম অ্যান্টোনাইম নিয়ে আলোচনা করব, যে এটারও কোনো রুলস নাই। তোমরা মনে রাখবা, মনে করো যে স্যার সিনোনিম অ্যান্টোনাইম না জানি অনেক ভোকাবুলারি শিখতে হবে, একদম 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 মানে অপ্রাসঙ্গিক কথা, যে বা একদম ভুয়া কথা বলবো যে সিনোনিম অ্যান্টোনাইম পারার জন্য অনেক ভোকাবুলারি জানতে হয় না। সিনোনিম অ্যান্টোনাইম পারার জন্য কিছুই করতে হয় না, খুব সহজ, বের করি আমার সিনোনিম অ্যান্টোনাইম। এটার জন্য যেটা করতে হবে, তোমার প্রতিনিয়ত তোমার ব্যবহার্য ওয়ার্ডগুলোই তোমাকে ইউজ করতে হবে। সিনোনিম অ্যান্টোনাইম। সো কাম টু দ্য পয়েন্ট, সিনোনিম অ্যান্টোনাইম। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনাইম। তো এটার জন্য সেরকম কোনো রুলস লাগে না, প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে তোমাকে আমি দাগিয়ে দিচ্ছি। আর তোমাদের কথা থাকতে পারে স্যার আপনি তো কানেক্টরসে দাগিয়ে দিলেন না। হ্যাঁ, এটা উল্টো ভুল হয়েছে। হ্যাঁ, কানেক্টরসের ক্ষেত্রে আমি তো আরও রিক্যাপ করছি। কানেক্টরসের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে
কি কাজ করা, সমস্ত বোর্ড আগে পড়ে ফেলা, বোর্ড অল হওয়ার পরে বোর্ডের পরে তোমরা চলে যাবে হচ্ছে পেজ 494 494, সেখানে তোমার 20, 21, 22, 28, 20, 28, 30, 33, 37, 47, 48, 51 এগুলো দাগিয়ে ফেলবে, এগুলো ব্যক্তিগতভাবে পড়ে ফেলবে। 60, 58, 52, 62, 65, 73, 73, আচ্ছা, এবং 78। সো এইগুলো তুমি যদি পড়ে ফেলো তাহলে তোমার মোটামুটি কানেক্টরস নিয়ে ঝামেলাগুলো আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে। এবং এগুলো অনেকটাই টেক্সট বুক বেসড। আমি যা দাগিয়ে দিব মনে রাখবে এগুলো টেক্সট বুক বলতে ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক বেসড কানেক্টরস আসে, ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক বেস সিনোনিম আসে, ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক বেস তোমাদের সব কিছুই মোটামুটি সেকেন্ড পেপারেও এসে থাকে। আচ্ছা, তারপরে আসো যে ফুড এডুকেশন হয়ে গেল, সরি আমাদের সিনোনিমস কানেক্টর শেষ, এবার সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথা বলি। সিনোনিম অ্যান্টোনিম তোমাদের যেটা করতে হবে, কোনো ভোকাবুলারি না, এর জন্য কোনো ভোকাবুলারি না। আমি জেনারেলি যেহেতু পড়াই হচ্ছে তোমাদের চৌধুরী হোসেন স্যারের বই থেকে পড়াই, সেই ক্ষেত্রে আমি বা তোমাদের কাছে যার যে বই থাকে সেই বই হলেই হবে, এটার জন্য স্পেশাল কিছু লাগবে না, যার যে একটা বই হলেই হবে। এই যে সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি তোমার যার যে বই আছে তুমি যদি ওপেন করো, তুমি দেখবা যে প্রথম যেই 2 পেজ বা প্রথম কিছু আমার বই অনুযায়ী প্রথম 2 পেজে কিছু বিপরীত শব্দ, মানে একজ্যাক্ট বিপরীত শব্দ, যেরকম ভালো, খারাপ, গুড, ব্যাড, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, তারপর হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি, রেগুলার, ইরেগুলার, এরকম মানে ফিক্সড যে বিপরীত শব্দগুলো রয়েছে, মানে সিনোনিম অ্যান্টোনিমগুলো রয়েছে, কোনো শব্দের অ্যান্টোনিম, ফিক্সড অ্যান্টোনিমগুলো রয়েছে, সেগুলো এই 2 পেজে দেওয়া আছে ফিক্সড। এবং কী কী সাফিক্স বা কী কী প্রিফিক্স যুক্ত করে সাধারণত অ্যান্টোনিমগুলো করতে হয়, কিছু নির্দিষ্ট অ্যান্টোনিমগুলো রয়েছে। তোমার কাজ হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত জাস্ট একবার পড়ে ফেলা, রিডিং করে ফেলা, অর্থ বের করে ফেলা, শেষ। এরপরে এই যে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ভোকাবুলারি যেটা আমাদের দেওয়া থাকে, নো নিড, এগুলোর কোনো প্রয়োজন নেই পড়ার, এগুলো কোনোদিন আসবে না, বা এগুলো এইভাবে আসবে না, এগুলো আসে না। তোমার শুধু এই 2 পেজ পড়লেই তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যায়। সিনোনিম অ্যান্টোনিমেরও কোনো বইতে সিনোনিম অ্যান্টোনিমের কোনো রুলস লেখা নেই, শুধুমাত্রই কিছু মানে কিছু এরকম ফিক্সড কিছু কী বলবো, যে অ্যান্টোনিম দেওয়ার পরে একদম লাগাতারভাবে তোমাদের কি দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে। এই ভোকাবুলারিতে কোনো কাজে আসবে না, এগুলো কোনো দিন পরীক্ষায় আসবে না, শুধু এতটুকু তোমার মুখস্থ রাখা দরকার আছে যা তোমার পরীক্ষায় কাজে আসবে। আর এছাড়া যে রুলস প্রয়োজন আছে, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম মাত্র 2টা রুলস রয়েছে। এই 2টা রুলস আমি যখন ক্লাস নিব তখন বলে দিব। এই 2টা রুলস সবসময় ফলো করতে হয়, সবসময় মেনটেন করতে হয়, যেন তেনভাবে সিনোনিম অ্যান্টোনিম লিখলেই হয় না, সিনোনিম অ্যান্টোনিম লেখার সময় একটু সতর্ক থাকতে হয়। এই 2টা রুলসের মধ্যে যাবে, যা মানে আমি তোমাদেরকে এখনই তো মুখে বলে দিতে পারি। সিনোনিম অ্যান্টোনিম করার সময় যেটা করতে হবে, 2টা রুলস তোমার লিখতে পারো, পুরো ফুল প্যাসেজটা আগে একবার পড়তে হবে, পড়ার পরে তোমার যেই ওয়ার্ডগুলোকে সিনোনিম বা অ্যান্টোনিম করতে বলা হয়েছে, সেই ওয়ার্ডগুলো প্যাসেজের মধ্যে তার টেন্স, তার পার্সন স্পিচ, তার নাম্বারস, এগুলোর উপর বিবেচনা করে যে নতুন সিনোনিম বা অ্যান্টোনিম করবার সেগুলোকে চেঞ্জ করতে হয়। সো সিনোনিম অ্যান্টোনিমগুলো মানে বসালেই হয় না, কোনো শব্দের সিনোনিম বসালেই হয় না, কোনো শব্দের অ্যান্টোনিম বসালেই হয় না, ওটাকে চেঞ্জ করে বসাতে হয়, ওটাকে চেঞ্জ করে প্যাসেজের নিয়ম অনুযায়ী বা প্যাসেজের পার্সন স্পিচ, টেন্স এবং নাম্বারস অনুযায়ী ওটাকে চেঞ্জ করে বসাতে হয়। এই হচ্ছে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের কিছু গোপন ব্যাপারগুলো আছে, শুধু বসালেই হবে না। এটা আমাদের অ্যান্সার শিটে অনেক সময় একটু ভুল দেওয়া থাকে সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারে, কিন্তু পরীক্ষাতে ওগুলো নাম্বার কাটা যাবে। তো সেই ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারে সতর্ক থাকবা তোমরা অবশ্যই। আর এখানে তোমাদের যেই ব্যাপারগুলো থাকবে, যে একই নিয়ম অনুযায়ী সিনোনিম অ্যান্টোনিমের তোমাদের বোর্ডগুলো আগে পড়বা, দেন আমি সিলেক্টিভ দাগিয়ে দিচ্ছি 18 নম্বর, দেন 28 নম্বর, 31 নম্বর, মানে ইট মিনস 502 নম্বর পেজের 18,
28, 31, then 35, 36, 30, 40, 41, 43, 46, 47, দেন তোমাদের চলছে যে 63, 64, দেন তোমাদের 69, 71। এই জিনিসগুলো তোমরা ব্যক্তিগতভাবে পড়ে ফেলবা, আশা করি তোমরা পড়ে ফেলতে পারবা, তোমাদের পড়া থাকবে, তোমার ব্যক্তিভাবে ফার্স্টে সেকেন্ডে থার্ডে যখন থাকো না কেন পড়ে ফেলবা। এবার আসো লাস্ট জিনিস আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। আই হোপ এইগুলো খুবই সহজ। পাঞ্চুয়েশন 5 মার্কে থাকবে। পাঞ্চুয়েশনের জন্য তোমাদেরকে আমি দাগিয়ে দিচ্ছি শুধুমাত্রই বোর্ড। পাঞ্চুয়েশন কী হবে? শুধুমাত্রই বোর্ডের পরে কি দাগিয়েছি? হ্যাঁ, দাগিয়ে দিয়েছি। এস পাঞ্চুয়েশন আমি এখন তোমাদেরকে যা দাগিয়ে দিচ্ছি এগুলো আমার স্টুডেন্টদেরকেও দাগিয়ে দিচ্ছি, তোমাদেরকেও দাগিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই পাঞ্চুয়েশন পড়ে ফেলবা বোর্ডেরগুলো আগে, ঠিক আছে? বোর্ড শেষ, মানে আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি, গ্রামারের ক্ষেত্রে আগে বোর্ডের পরে এক্সট্রা গুলো পড়তে হবে। গ্রামারের ক্ষেত্রে আগে, গ্রামারের প্র্যাকটিসের ক্ষেত্রে আগে বোর্ডের পরে এক্সট্রা, বোর্ড কমপ্লিট হওয়ার পরে এক্সট্রা সিলেক্টিভ দাগিয়ে দেওয়াগুলো পড়ে ফেলতে হবে বা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 510 নম্বর পেজের 20 নম্বরটা 20, 20, 27, দেন হচ্ছে 29, then 32, 34, 38, 35, 38, 40, 54, then 73, 77, 79। এই হচ্ছে পাঞ্চুয়েশনের জন্য এক্সট্রা পড়ালেখা করতে হবে। 2 বছরে বলো, 1 বছরে বলো, 6 মাসে বলো, 1 মাসে বলো, 1 দিন বলো, এগুলো পড়ে আগায় রাখতে হবে যে কোনো স্টুডেন্টকেই। হ্যাঁ, সো বোর্ডগুলো আগে করবা, বোর্ডের পরে এক্সট্রাগুলো যা দাগিয়ে দেওয়া হয়েছে তার টেস্ট পেপার ধরে করে ফেললে তোমার সিলেবাস ফিলিংটি কমপ্লিট করতে পারবা। এবার আসো যে কঠিনগুলো। স্যার আপনি যে কঠিনগুলো বললেন না, হ্যাঁ কঠিনগুলো তার চলে আসছি আমরা, যে মডিফায়ার, দেন তোমাদের ন্যারেশন, ট্রান্সফরমেশন, দেন তোমাদের রাইটিং ভার্বস, দেন আবার আসছে যে completing sentence. So come to the point. Come on the modifier. Okay, come on the modifier. Modifier সে যেটা করতে হবে সেটা হলো যে same things will be happen for all the things, যে তোমাকে অবশ্যই এই বোর্ডগুলো আগে পড়তে হবে। বোর্ড পড়া হয়ে গেলে এক্সট্রা আমি দাগিয়ে দিচ্ছি 25, 29, 31, 32, 35, 36, দেন হচ্ছে 38, 40, 42, দেন হচ্ছে 45, 51, 61, 65, 66, 67, 68, 70, 73, 73। এই সিলেক্টিভগুলো পড়ে ফেলতে হবে সবাইকে। আর মডিফায়ারের ক্ষেত্রে প্রচুর রুলস রয়েছে। মডিফায়ার খুবই টাফ জিনিস। মডিফায়ার তোমাদের জন্য অনেক কঠিন হবে। কঠিন আমি জানি, তোমরা নতুন পেয়েছো, তোমাদের ইন্টারে ফার্স্ট নতুন এসেছে এই ব্যাপারগুলো। কিন্তু তোমরা যেটা করবা, যখন তোমরা বোর্ড করবা তখন তোমরা দেখবা যে বোর্ডে অনেক সময় এই ব্যাপারগুলো আসছে। প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য নাউন, এইভাবে থাকবে। মানে তোমাকে কোন কী দিয়ে মডিফাই করতে হবে সেটা বলা থাকবে না, বলা থাকবে হচ্ছে মডিফাই করো। তো এটা তোমাকে খুব কমন সেন্সের ব্যাপার, যে এটা তোমরা পড়তে পড়তে হয়ে যাবে যে নাউনকে মডিফাই করা হয় অ্যাডজেক্টিভ দিয়ে। বা যদি বলা হয় যে প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে মনে রাখবা নাউন মডিফাই হয় অ্যাডজেক্টিভ দিয়ে। যদি বলা হয় প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এটাও ধরে রাখবা যে ভার্ব মডিফাই হয় অ্যাডভার্ব দিয়ে। ঠিক আছে, এখানে বলা থাকবে না সরাসরি, বাট তোমাকে ওইটা বুঝে নিতে হবে। ক্লিয়ার? আবার অনেক সময় বলা থাকবে যে এখানে দেওয়াই আছে যে অ্যাডজেক্টিভ কি বলে, সাপোজ মানে নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য, সরি একটু আমি
এই যে কি বলছে, প্রি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে মানে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে প্রি মডিফাই করো। যখন তোমাকে বলবে যে নাউন অ্যাডজেক্টিভ, যদি কখনো বলে নাউন অ্যাডজেক্টিভ, মনে রাখবা নাউন অ্যাডজেক্টিভ বলুক আর যাই বলুক নাউন বসাই দিবা অথবা অ্যাডজেক্টিভ বসাই দিবা, ঠিক আছে? সো নাউন অ্যাডজেক্টিভ বলতে দুইটা ওয়ার্ডকে মিঙ্গল করা, রেলওয়ে নাউন অ্যাডজেক্টিভ, এরকম অনেক সময় ওয়ার্ড পাওয়া যায় না। সো এক হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ, যেটা তোমার কাছে সহজ বলতে হয় তুমি সেটাই বসে দিলেও সেটাই হবে, ঠিক আছে? এভাবে মডিফাইটা কমপ্লিট হবে। এরপরে আসো যে মডিফাই যখন শেষ হয়ে গেল, আমি চলে যাচ্ছি আমাদের রাইট ফর্ম অফ ন্যারেশনে। ন্যারেশনের ক্ষেত্রে সবার আগে কাজ হচ্ছে বোর্ড। আমি দেখো সবার আগে বোর্ডগুলো আগে, ন্যারেশন ডিরেক্ট, ইনডিরেক্ট এবং ন্যারেশন অনেক সময় ডায়ালগ বেস হচ্ছে, তো এগুলো আগে করে ফেলবা। তারপর আমি সিলেক্ট দাগাই দিচ্ছি 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, 12, 13, 18, 20, 25, 475 নাম্বার পেজ, 475, 42, 45, 61, 62, 67, 68, 71, 73। এটা হচ্ছে তোমার কোথায় ন্যারেশন। এবার আসো ন্যারেশনের রুলস নিয়ে কথা বলি। যে ন্যারেশনের রুলসগুলো খুবই সহজ, আই হোপ 9-10 পড়েছো, ওইটাই লিখবা, একটু এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করবা, খুবই সতর্কতা হবে ন্যারেশন রুলস লেখার সময়। এটা নিয়ে যখন ক্লাস হবে তখন আমি বলবো, এগুলো নিয়ে আসলে তোমাদেরকে জাস্ট এভাবে সাজেশনটা দিচ্ছি, তোমরা নিজেরা পড়ে ফেলবা বা প্র্যাকটিস করবা। তোমাদের আই হোপ তোমাদের যারা 2019-এ আছে তাদের হয়তো অলরেডি এগুলো পড়া শেষ। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের বোর্ডগুলো আগে খতম করা হয়ে গেলে, শেষ হয়ে গেলে তোমরা 17, 18 বোর্ড করবা, 472 নম্বর পেজ, 19, 20, 23, 24, 26, 27, 28, 29, 31, 34, তারপর হচ্ছে 36, 38, 42, 46, 49, 54, 55, 56। ওকে, সো ইটস ডান। আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ব্যাপারে কথা হয়ে গেল। চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো খুবই সহজ, এটা আমি ক্লাস হলে হবে। আর তোমরা অবশ্যই তোমাদের যা এক্সট্রা দাগিয়ে দিয়েছি এবং যা বোর্ডের কথা বলছি তা শেষ করে ফেলবে। এবার আসো যে তোমাদের রুলস লাগবে এরকম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ইয়েস, রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বসে কী অবস্থা, এটারও সেম রুলস প্রয়োজন হয় এটা পড়তে গেলে। সো এটারও সেম বোর্ড আগে পড়ে ফেলবা, যেমনটি আমি সবসময় বলে থাকছি, বোর্ডগুলো শেষ করে ফেলার পরে এক্সট্রা হচ্ছে এখানে 22, 465 নম্বর পেজে 22 হয়ে গেলে 34, 35, তারপর হচ্ছে 38, 42, 48, 67, দেন হচ্ছে 71, 76, 77, 78। এটা 2 বছর পরে ফেলতে হবে। আচ্ছা, তারপর সবার জন্য করে ফেলতে হবে, সময় চলে সবাই করে ফেলবো। তারপর হচ্ছে এবার আসো আমি চলে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স, যার জন্য রুলস প্রয়োজন হয়, সেই কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমি পড়ে চলে যাচ্ছি। এটার জন্য আমি কোনো সাজেশন দিই নাই, এটার জন্য আমি এটা দিয়েছি, এই টেকনিকটা শিখিয়ে দিই। তোমরা অবশ্যই এই বোর্ডগুলো আগে করে ফেলবা, শুধু বোর্ড, আর কিছু লাগবে না। এখন বোর্ড করার পরে তুমি দেখবা যে কোন সেন্টেন্সগুলো বা কোন নিয়মগুলো বারবার আসতেছে, যেরকম ইফের নিয়মগুলো বারবার আসে, সো দ্যাটের নিয়মটা বারবার আসে, টু এর নিয়মটা বারবার আসে। তুমি যদি এই 18টা বোর্ড মানে 10টা সেন্টেন্স, 18টা বোর্ড মানে হচ্ছে 180টা লাইন, তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলো, তাহলে তুমি দেখবা যে আসলে 50টা লাইন আছে যা বারবারই ঘুরে ঘুরে আসতেছে তোমাদের এই কী বলবো যে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আসছে। সো সেই ক্ষেত্রে ওই 50 লাইন মনে রাখলেই কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করতে পারবা। এর জন্য যেটা করতে হবে, আমি যেটা প্রেফার করি সবসময়, এখান থেকে না কমপ্লিটিং সেন্টেন্স পড়ার জন্য চলে যেতে হবে এর মেইডিসিতে চলে যাবা কমপ্লিটিং সেন্টেন্স পড়ার জন্য, ঠিক আছে? এই যে মেডিসিতে চলে যাবা, মেডিসিতে 245 নম্বর পেজে মেডিসি চলে আসবা, ওখানে কমপ্লিটিং সেন্টেন্সগুলো সুন্দরভাবে লেখা আছে। তুমি কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়বা তুমি উত্তর সহকারে দেখে পড়বা, ক্লিয়ার? উত্তর সহকারে দেখে কমপ্লিটিং সেন্টেন্স পড়বা মেডিসি থেকে, যদি তুমি কম পারো। নতুন তো বানানোর কোনো দরকার নেই, রিডিং পড়ার জন্য বোর্ডগুলো উত্তর সহকারে দেখে পড়ে শেষ করবা, ঠিক আছে?
এই হচ্ছে তোমার গ্রামারের তোমার প্রতি আমার সাজেশন, এবং এই হচ্ছে গ্রামারের ওভারঅল যে 12টা আইটেম রয়েছে, এবং এরপরে যে রাইটিং পার্ট রয়েছে তার সাজেশন আমি আগেই রাইটিং পার্টের কথা আগেই বলেছি। এর পরের ক্লাসটি হবে যে পরীক্ষার সময় কিভাবে তুমি এটা যে কোনো পরীক্ষার সময়, এটা হতে পারে ইয়ার ফাইনাল পরীক্ষার সময়, এটা হতে পারে টেস্ট পরীক্ষার সময়, এটা হতে পারে তোমার এইচএসসি পরীক্ষার সময়, তুমি কিভাবে টেকনিকগুলো ফলো করবা বা পরীক্ষার স্ট্র্যাটেজিগুলো পালন করবা সেগুলোর উপরে আমি আরেকটা ক্লাস দিব, এবং ওই ক্লাসে তুমি জেনে ফেলতে পারবা যে তোমাকে পরীক্ষার সময় কী কী জিনিস আগে করতে হবে, কোনগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে, কোনগুলো আমি পরে দেখলেও না দেখলেও চলবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।